বিসমিল্লাহিররহমানিররহিম। গুড মর্নিং টু অল। আজ কলাকুপা কুকিলপেট উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা 2025 আয়োজন করেছে ডিবেটিং ক্লাব কলাকুপা কুকিলপেট উচ্চ বিদ্যালয়। আর আমাদের এই বিতর্ক প্রতিযোগিতাটি স্পন্সর করেছে পিএন এডুকেয়ার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। আর আমাদের এই বিতর্ক অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। বিতর্ক অনুষ্ঠান শুরু করার পূর্বে আমি তার্কিকদের তাদের আসন গ্রহণ করার জন্য আহ্বান করব। প্রথমে আসবে পক্ষদলীয় বক্তা যারা রয়েছে। খানেপুর উচ্চ বিদ্যালয়, তোমরা আসন গ্রহণ করবে। অতঃপর আসবে কলাকুপা কুকিলপেট উচ্চ বিদ্যালয়ের তার্কিক বৃন্দ, তোমরা এসে আসন গ্রহণ করো। এরপর যে তার্কিকদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে পক্ষদলীয় যে সকল তার্কিক রয়েছে তোমরা হাত উঠিয়ে ইশারা করবে। জান্নাত আহমেদ প্রথম বক্তা, দ্বিতীয় তার্কিক শিউলি আক্তার এবং দলনেতা বর্ণালী বিশ্বাস। ধন্যবাদ তোমাদের। এ পর্যায়ে বিপক্ষ দলীয় যে সকল তার্কিক রয়েছেন তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে প্রথম তার্কিক রয়েছেন তৌহিদুল ইসলাম, দ্বিতীয় তার্কিক কাজী মেহজাবুল ইসলাম এবং দলনেতা মার্শিয়া মাহাজাবি। ধন্যবাদ তোমাদের। এরপর যে আজকে এই বিতর্ক অনুষ্ঠানে যে সকল বিচারক মন্ডলী বিচারিক দায়িত্ব পালন করবে আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে বাবু অখিল চন্দ্র দাস, বাবু অখিল চন্দ্র দাস, কলাকুপা কুকিলপেট উচ্চ বিদ্যালয়। অতঃপর রয়েছেন পুষ্পরানী মন্ডল, বারোয়াখালী উচ্চ বিদ্যালয়। ও আমাদের বাবু অখিল চন্দ্র দাস অবসরপ্রাপ্ত শিক্ষক, উনি এখন অবসরে আছেন। এবং রয়েছেন বাবু রাধা সেন, বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়। তো আমাদের বিচারক মন্ডলীর সাথে পরিচয় পর্ব শেষ হলো। বাবু রাধা সেন বারুই, পুষ্পরানী মন্ডল এবং বাবু অখিল চন্দ্র দাস, ওনারা আজকে বিচারিক দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে আমাদের বিতর্কের নিয়ম কানুন গুলো একটু জানিয়ে দিচ্ছি, তার্কিক বৃন্দ সতর্কতার সাথে শুনবে। আমাদের বিতর্কে জন্য প্রত্যেক বক্তা বক্তব্য উপস্থাপনের জন্য সময় পাবেন 5 মিনিট। সময় পাবেন 5 মিনিট। চতুর্থ মিনিট অতিক্রম করার সাথে সাথে একটি সতর্ক ঘন্টা বাজবে এবং পঞ্চম ঘন্টা অতিক্রম করার সাথে সাথে ফাইনাল বেল অর্থাৎ চূড়ান্ত ঘন্টা বাজবে। তারপর 10 সেকেন্ডের মধ্যে বক্তব্য শেষ করতে হবে। আজকের বিতর্ক প্রতিযোগিতার যে সকল বিষয়ের উপর নম্বর বন্টন করা হয়েছে সে বিষয়গুলো জানিয়ে দিচ্ছি। তার্কিক বৃন্দ সতর্কতার সাথে বিষয়গুলো মেনে চলবে। আর বিচারক মন্ডলী এ সকল বিষয়গুলো খেয়াল করবেন এবং নম্বর প্রদান করবেন। আমাদের বিষয়বস্তুর মধ্যে রয়েছে তথ্য বিশ্লেষণ 10 নম্বর, যুক্তি উপস্থাপন 10 নম্বর, তথ্য উপস্থাপন 10 নম্বর এবং যুক্তি খণ্ডন 10 নম্বর। প্রত্যেক তার্কিকের জন্য মোট নম্বর বরাদ্দ হয়েছে 40। তো আমরা এ পর্যায়ে নিয়ম কানুন জানলাম, আমরা আমাদের বিতর্ক প্রতিযোগিতা এখন শুরু করতে পারি।
মাননীয় মডারেটর জনাব মোহাম্মদ শাহ আলম, প্রধান শিক্ষক কলাকুপা উকিপেড়ি উচ্চ বিদ্যালয়, তিনি আমাদের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, আমাদের অনুষ্ঠান শুরু করার অনুমতি দিয়েছেন। তো আমরা আমাদের এ পর্যায়ে অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আহ্বান করছি খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম তার্কি জান্নাত আহমেদ, তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয়বস্তু হলো অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। জান্নাত আহমেদ এর পক্ষে বক্তা। ধন্যবাদ। গত ভয় নয়, মন উড়ে যায় দূরে, আলো খোঁজে জালের সীমাহীন সুরে। শিখা আজ মুক্ত, বাদনহীন গান, সবার হাতে জাগে জ্ঞানের আহ্বান। যেখানেই প্রাচীর নেই সময়ের ধার, সেখানেই শিক্ষা চিরকাল। আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আছেন মাননীয় মডারেটর, আমার বিচারক মণ্ডলী, প্রশাসক বন্ধুরা এবং যারা শুনছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। সঙ্গত কারণে আমি এবং আমার দল এই যুক্তির পক্ষপাত করছি। পক্ষদলের প্রথম বক্তা হিসেবে আমি শুরুতেই সংজ্ঞায়িত করে দিতে চাচ্ছি যে অনলাইন শিক্ষা এবং গতানুগতিক শিক্ষা আসলে কি। Education being delivered in an online environment through the use of the internet for teaching and learning is called online education. অর্থাৎ অনলাইন শিক্ষা বলতে বোঝায় ইন্টারনেট ভিত্তিক এমন শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষক ও শিক্ষার্থী একই স্থানে না থেকেও শিক্ষা ও জ্ঞানের আদান প্রদান করতে পারে। Opportunity, traditional education is a structural face-to-face learning system where teachers are the central authority for delivering knowledge to students in a classroom setting. অর্থাৎ গতানুগতিক শিক্ষা বলতে বোঝায় প্রথাগত শ্রেণীভিত্তিক শিক্ষা যেখানে শিক্ষক শিক্ষার্থী মুখোমুখি থেকে পাঠদান করেন। এখন প্রশ্ন, কোনটি আজকের যুগে বেশি কার্যকর? আমার বক্তব্যের কেন্দ্রে একটাই কথা, যে শিক্ষা সময় স্থান ও প্রকৃতির সীমা ছাড়িয়ে জ্ঞানকে সবার কাছে পৌঁছে দেয় সেই শিক্ষাই বেশি কার্যকর, অর্থাৎ অনলাইন শিক্ষা। মাননীয় মডারেটর, অনলাইন শিক্ষা এমন এক প্ল্যাটফর্ম যেখানে সময় ও স্থানের সীমা ভেঙে যায়, কিন্তু গতানুগতিক শিক্ষায় সময় ও স্থানের সবকিছু বাধা থাকে। সকাল সকাল স্কুলে যাওয়া বিকেল স্কুল শেষ করে বাড়ি ফিরে আসেন, কখন পারবে বা না পারবে তা নির্ভর করে রুটিনের উপর। কিন্তু অনলাইন শিক্ষা এমনই নয়, ঘরে বসে নিয়ে সময় মতো নিজের গতিতে শেখা যায়। যেমন গ্রামের এক দরিদ্র শিক্ষার্থী যিনি হয়তো যাতায়াত অসুবিধার জন্য ঢাকায় এসে ক্লাস করতে পারেন না, তিনি অনলাইন ক্লাসের মাধ্যমে সহজে এখন দেশের সেরা শিক্ষকের কাছ থেকে সহযোগ পাচ্ছেন পাঠদান করার। এটাই তো শিক্ষার গণতন্ত্র, সবার জন্য শিক্ষা, যে কোনো সময় যে কোনো স্থানে। অনলাইন শিক্ষায় নিজ যাতায়াত খরচ, নির্ভর কেনা চাপ, এটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ, এটাই যথেষ্ট। অনেক আন্তর্জাতিক কোর্স এখন ফ্রি বা স্বল্প মূল্যে পাওয়া যায়, যা আগে আমাদের কল্পনার বাইরে ছিল। এমনকি কর্মজীবী মানুষ এখন সময় বাঁচিয়ে রাতে বা অবসর সময় পড়াশোনা করতে পারছেন। অনলাইন শিক্ষায় শিক্ষার্থীদের শুধু বই জ্ঞান দেয় না, বরং শেখায় নিজের দক্ষতা, যা কর্মজীবনের জন্য অপরিহার্য। ভিডিও লেকচার, ইন্টারেক্টিভ কুইজ, ভার্চুয়াল ল্যাব এইসব শিক্ষাকে করেছে আরো জীবন্ত, আকর্ষণীয় এবং বাস্তবমুখী। যেখানে প্রচলিত শ্রেণীকক্ষে শুধু বোর্ড আর চক, সেখানে অনলাইন শিক্ষায় রয়েছে সারা পৃথিবীর তথ্য ভান্ডার। মাননীয় মডারেটর, প্রত্যেকে শেখার ধরন আলাদা, কেউ শিখে দ্রুত, কেউ কিংবদন্তি। অনলাইন শিক্ষা ব্যক্তিগত সুযোগ অনুযায়ী শেখার সুযোগ করে দেয়। একটি ভিডিও বারবার দেখে বোঝা সম্ভব, যা প্রচলিত কাজে সম্ভব নয়। অনলাইন শিক্ষা এখন 24 ঘন্টায় শিক্ষক শিক্ষার্থীদের যোগাযোগের সুযোগ করে দিচ্ছে। চ্যাট, ইমেল, ফোরাম, নানা মাধ্যমে শিক্ষার্থীরা এখন শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারছে। একজন লাজুক শিক্ষার্থী যিনি হয়তো ক্লাসে প্রশ্ন করতে পারেন না, তিনি এখন সহজে মোবাইল ফোনের মাধ্যমে লিখে জিজ্ঞাসা করতে পারছেন। এতে করে তার ভিতর আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। যখন অনলাইন শিক্ষা সকলের জন্য সমান সুযোগ এনে দিয়েছে, তখন কেন আমরা পুরোনো দেওয়াল ধরে এর অবদান থামাবো? প্রশ্ন হলো প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে আশা ধরে করতে যাবে। প্রতিপক্ষ বন্ধুরা, অনলাইন শিক্ষা বিষয় শিক্ষার এক শিক্ষা তৈরি করেছে। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মত বিনিময় করছে, সংস্কৃতি ও ভাবনা বিনিময় করাচ্ছে। এই বৈশ্বিক মেলবন্ধন ভবিষ্যতে মানবিক প্রযুক্তির উপর সমান্তরাল ভূমিকা রাখছে। আমরা সকলেই হয়তো কানেক্টিং ক্লাসরুম সম্পর্কে জেনে থাকবো। কানেক্টিং ক্লাসরুমে যুক্ত হয়ে সারা বিশ্বের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের সাথে যুক্ত হয়ে আজকে যত তথ্যভিত্তিক জ্ঞান আছে তার সবই আমরা অর্জন করতে পারছি। কাজেই আজকে শুধু নিজের শ্রেণীকক্ষে অথবা নিজের দেশের শিক্ষা ব্যবস্থায় না থেকে অনলাইন শিক্ষার মাধ্যমে বিশ্বের শিক্ষা ব্যবস্থা কোনো বাধা নেই। যদি অনলাইন শিক্ষা ও কার্যকরী হতো, তাহলে কেন বিশ্বের কোটি কোটি শিক্ষার্থী আজ কানেক্টিং ক্লাসরুমের মতো অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে? প্রশ্নের উত্তর মধ্যে কাছে আশা করি উত্তর যাবে। অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। আজকের বিষয়ে কোর্সের বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালাইসিস, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং এসব দক্ষতা অর্জনের প্রাথমিক মাধ্যম হচ্ছে অনলাইন শিক্ষা।
এটি কেবল বই জ্ঞান নয়, বাস্তব জীবনের প্রয়োজনীয় তথ্য শেখায়, যা গতানুগতিক শিক্ষায় প্রামাণ্য ছিল। সুতরাং আমরা বলতে পারি তথ্যভিত্তিক মাহল সন্ধান শিক্ষা। প্রশ্নপত্র দলের নিকট আমার একটি প্রশ্ন। প্রযুক্তির যুগে যেখানে কাজ, ব্যবসা, গবেষণা সব অনলাইনে, সেখানে শিক্ষা অফলাইনে থাকলে কি আমরা প্রযুক্তির যুগের সাথে তাল মিলাতে পারবো? গতানুগতিক শিক্ষায় কেবল সীমিত সংখ্যক কিছু শিক্ষার্থী নিয়ে একটি ক্লাস পরিচালনা করা সম্ভব, যেখানে একজন শিক্ষক তার অর্জিত জ্ঞানযুক্ত শিক্ষার্থীদের শেখাতে পারে। পক্ষান্তরে অনলাইন শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী পরিবার, সামাজিক ও রাষ্ট্রীয় সামগ্রিক ঘটনাগুলির অভিজ্ঞতা ও চর্চার মাধ্যমে বিশ্বের নাগরিকত্ব গঠন করে। দেশ ও জাতি আজকে দুর্গতি করছে চলে, সময়কে করছে নিয়ন্ত্রণ, নবচারীরা চাঁদ অবতরণ করছে আর তখন সমৃদ্ধ করছে সৃষ্টিগুলি। আর এইসব একজন শিক্ষার্থী অনলাইন শিক্ষার মাধ্যমেই জানতে পারছে। এসব কি আপনারা অস্বীকার করবেন? সম্মানিত উপস্থিত শ্রোতাবৃন্দ, অনলাইন শিক্ষা আজ একটি বিকল্প নয়, একটি বিপ্লব। এটি সময়ের দাবি, প্রযুক্তির পরিণতি এবং ভবিষ্যতের চাবিকাঠি। শেষে আমি কয়েকটি লাইন দিয়ে শেষ করতে চাই। শিক্ষা বদলায়, সময় বদলায়, বোর্ড খাতার গতি ছড়ায়, ক্লিকের ভেতর জ্ঞানের আলো, অনলাইন শেখায় নতুন ভালো। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জান্নাত আহমেদ, পক্ষদলীয় প্রথম তারকে তার সুন্দর বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে কলাকুপা কুকিরপাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রথম তারটি তৌহিদুল ইসলামকে পক্ষদলীয় প্রথম পক্ষ হিসাবে বক্তব্য উপস্থাপনের জন্য মঞ্চে আহ্বান করছি। ধন্যবাদ। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের এই ঘূর্ণিপাকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই কবিতার মাধ্যমে প্রজন্মের জীবনী শক্তিকে যতটা না বৃদ্ধি করেছিল, অনলাইন শিক্ষা প্রজন্মকে গৃহবন্দী করে তাদের জীবনী শক্তিকে তার থেকে অনেক বেশি গুণে হ্রাস করে ফেলছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। অনলাইন শিক্ষা ও অফলাইন শিক্ষার সংজ্ঞা হতে আমরা বুঝতে পারি কোনটি অধিক কার্যকর। অফলাইন শিক্ষা হলো সেই শিক্ষা যেখানে গতানুগতিক পদ্ধতিতে ক্লাসে উপস্থিত থেকে শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে থাকে, যেখানে শিক্ষক তাকে সরাসরি শিক্ষাদান করে থাকে। বিপরীতে অনলাইন শিক্ষা হলো সেই শিক্ষা ব্যবস্থা যেখানে ইন্টারনেটের উপস্থিতিতে ডিভাইসের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থী এক হয়ে থাকে। মাননীয় মডারেটর, অনলাইন শিক্ষার সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি অনলাইন শিক্ষার জন্য মুখ্য বিষয় হচ্ছে ইন্টারনেট সংযোগ। বিশ্বব্যাপী ইন্টারনেট গতি নিয়ে বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওকলার মতে পৃথিবীর 142টি দেশের মধ্যে বাংলাদেশের ইন্টারনেট গতি 111তম। বিশ্বের তলানিতে থাকা ইন্টারনেট গতির একটি দেশে কি করে অনলাইন শিক্ষা অধিক কার্যকর হতে পারে, প্রশ্ন থাকবে বিজ্ঞ প্রতিপক্ষের কাছে। মাননীয় মডারেটর, অফলাইন শিক্ষা শিক্ষার্থীদের সামাজিকরণে ব্যাপক অবদান রাখে। শিক্ষার্থীদের মিথস্ক্রিয়ায় সবচেয়ে বেশি প্রভাব ফেলে তাদের সহপাঠীরা। তারা সহপাঠীদের কাছ থেকে সবচেয়ে বেশি সামাজিকগত জ্ঞান আয়ত্ত করে থাকে। এর পাশাপাশি আমাদের সকল বিদ্যালয়ে রয়েছে রেড ক্রিসেন্ট স্কাউটের মতো এমন সব সংস্থা যারা শিক্ষার্থীদেরকে নিঃস্বার্থভাবে দেশপ্রেম এবং নিঃস্বার্থভাবে সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করে থাকে। এ সকল সংগঠন কোনোভাবেই অনলাইন শিক্ষায় সম্ভব নয় এবং এগুলো ছাড়া শিক্ষার্থীরা হয়ে যাবে এককেন্দ্রিক। মাননীয় মডারেটর, প্রসঙ্গ যেহেতু শিক্ষা বিষয়ে, সেক্ষেত্রে বলতেই হয় শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে প্রকৃতপক্ষে বিবেকবান করে তোলা, যে কিনা বিবেকের মাধ্যমে বিবেচনা করে জীবনে পথ চলার যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং তা শুধুমাত্র গতানুগতিক শিক্ষাতেই সম্ভব। বিবেকের কথা যখন চলে যাচ্ছ, তখন বিজ্ঞ প্রতিপক্ষের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা যখন শুধুমাত্র বিতর্কের খাতিরে আজ মঞ্চে দাঁড়িয়ে তর্ক করছে, তখন বিশ্বের একটি বড় সংখ্যক শিশু খাদ্যাভাবে ঘুরছে। মাননীয় মডারেটর, বলতে চাই আফ্রিকা মহাদেশের কথা, যাদের জনসংখ্যা প্রায় 170 কোটি এবং তারা পৃথিবীর মোট জনসংখ্যার 14% এবং এই আফ্রিকা মহাদেশে এই পর্যন্ত শুধুমাত্র 9% মানুষের হাতে ইন্টারনেট সুবিধা পৌঁছেছে। তাই আমি এর মাধ্যমে বলতে যাচ্ছি, আমরা কি বিশ্বব্যাপী অনলাইন শিক্ষা
প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীতে পিছিয়ে পড়া একটি বৃহৎ জনগোষ্ঠীকে আরো পিছিয়ে দিচ্ছি না। বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেলেন অনলাইন শিক্ষায় নাকি সকলে সমানভাবে শিক্ষা নিতে পারে। তাহলে এই যে পৃথিবীর বিশাল জনগোষ্ঠীর মাত্র 9% মানুষের হাতে ইন্টারনেট সুবিধা রয়েছে, তারা যে দিনকে দিন আমাদের এই সিদ্ধান্তের কারণে আরো পিছিয়ে যাবে, তাদের সাথে কি আমরা বৈষম্য করছি না? মাননীয় মডারেটর, যে শিক্ষা সকলের জন্য নয়, সে শিক্ষা কি করে অধিক কার্যকর হতে পারে প্রশ্ন থাকবে বিজ্ঞ প্রতিপক্ষের কাছে। বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন যে অনলাইন শিক্ষায় নাকি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শিক্ষা গ্রহণ করা যায়, তবে এই যে অবাধ শিক্ষা গ্রহণের জন্য অবাধ ইন্টারনেটকে ছড়িয়ে দেওয়া, এর জন্য শিক্ষার্থীরা মানসিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাননীয় মডারেটর, অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। ইন্টারনেট ব্যবহারের ফলে শিক্ষার্থীদের মনে বৃদ্ধি পায় মানসিক ঝুঁকি। অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের নিঃসঙ্গতা, হতাশা, একাকিত্ব ও মানসিক চাপ বৃদ্ধি পায়। তথ্যসূত্র দৈনিক প্রথম আলো 21 জুন 2023। দৈনিক প্রথম আলোর একই প্রতিবেদনে বলা হয়েছে যে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা গ্রহণ করা 85% শিক্ষার্থী মানসিক কোনো না কোনো সমস্যায় ভুগছে এবং লেখাপড়ার কাজে ইন্টারনেট ব্যবহার করা 91% শিক্ষার্থী আসক্তি অনুভব করছে। বর্তমানে আমাদের গতানুগতিক শিক্ষায় একটি চিত্র বহুল পরিচিত। শ্রেণীকাজে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান আয়োজন করে অতিরিক্ত ক্লাসে। নির্ধারিত ক্লাসের সময়ের আগে অথবা পরে শিক্ষার্থীদেরকে আমরা অতিরিক্ত ক্লাস দেওয়ার মাধ্যমে তাদেরকে অন্য শিক্ষার্থীদের সাথে লেখাপড়ায় এক গতিতে নিয়ে আসার জন্য চেষ্টা করে থাকি। তবে অনলাইন শিক্ষায় সেটি সম্পূর্ণই অসম্ভব। অনলাইন শিক্ষায় নির্দিষ্ট ক্যালেন্ডারের বাইরে একটি ক্লাসও গ্রহণ করা সম্ভব নয়। তাই আমি আমার বক্তব্যে আমার পক্ষকে সমর্থন করছি এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে শিক্ষা হলো সেই যে শিক্ষার মাধ্যমে কেউ এককেন্দ্রিক না হয়ে সকলকে সাহায্য করে। তাই অবশ্যই অফলাইন শিক্ষায় অনলাইন শিক্ষার চেয়ে অধিক কার্যকর। ধন্যবাদ তরিদুল ইসলাম, পক্ষদলীয় প্রথম বক্তা, বিশ্ববিদ্যালয়। তো আমাদের এ পর্যায়ে পক্ষদলীয় দ্বিতীয় বক্তা শিউলি আক্তারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত আহ্বান করছি। শিউলি আক্তার, খানিপুর উচ্চ বিদ্যালয়। Education is the backbone of our nation. অর্থাৎ শিক্ষার প্রতি বেদনক বেদনভিত্তিক মানুষের মধ্যে হতে পারে না। বেদনভিত্তিক শিক্ষা তার সকলে অপরাধ। আজকে বিজ্ঞ বিচার পদ্ধতি এবং আমার প্রতিপক্ষ দ্বারা সামনে পরিষ্কার শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। সকলকে শ্রদ্ধা ও সালাম থেকে আমার বক্তব্য আজকের বিতর্কের বিষয় হচ্ছে অনলাইন শিক্ষা আজকের বিতর্কের পক্ষে আমার অনুষ্ঠান। আমার দলের পক্ষকর্তা আজকে বিতর্কের সময়ের পক্ষে ধারণা উপস্থাপন করেছে। মাল ধর্মের অবস্থা পানি ধরবে না, তা করা হয় না। আমি পক্ষ দলের বিদ্যমান হিসেবে দৃঢ়ভাবে করছি এই যুগে যেখানে নিজেকে হাতে হয় সেখানে অনলাইন শিক্ষা শুধু বিকল্প নয়, বরং অগ্রসর শিক্ষার আধুনিক রূপ। প্রথমত শিক্ষক ও শিক্ষার্থীরা সুযোগ ও সময় মতো যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হয়ে ক্লাস অংশগ্রহণ করতে পারে। পাঠ্য কার্যক্রম শেষে রেকর্ডকৃত লেকচার সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, ফেসবুক গ্রুপ বা ড্রাইভে সংরক্ষণ করতে পারে। এটা যে কোনো শিক্ষার্থী ক্লাস না থেকেও পরবর্তী সুবিধাজনক সময়ে শ্রেণী কার্যক্রমে অংশ নিতে পারে, যা অনলাইন ক্লাস সম্ভব নয়। তৃতীয়ত শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বিকাশ। অনলাইন নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। নিত্যনতুন বিষয় যারা সৃষ্টি প্রভাবক হিসেবে কাজ করে অনলাইন শিক্ষা ব্যবস্থা। প্রতিনিয়ত বিশ্বের অগ্রযাত্রার আপডেট শিক্ষার্থীদের আবিষ্কারের মানসিকতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। গঠনমূলক ও উদ্যোক্তা সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করছে বর্তমানে অনলাইন শিক্ষা ব্যবস্থা। তৃতীয়ত করোনাকালীন পরিস্থিতিতে অনলাইন শিক্ষার গুরুত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। দেশকে ডিজিটাল হওয়ার মধ্যেও এগিয়ে যেতে সহায়তা করছে অনলাইন শিক্ষা। ছাত্ররা মোবাইল ও ল্যাপটপের মাধ্যমে দেশ তথা বিশ্বের যে কোনো স্থানে সেরা শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জন করে জীবনে এগিয়ে যাচ্ছে। একটি মাত্র স্মার্টফোন আমাদের হাতে থাকলে আমরা পৃথিবীর সকল তথ্য জানতে পারি। স্মার্টফোনটি ব্যবহার করে অর্থ উপার্জনযোগ্য বিভিন্ন অনলাইন সুবিধা ভোগ করতে পারি। তারপরও কি অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষা অপেক্ষা অধিক কার্যকর হবে না? কেন? প্রশ্ন হলো উত্তর দিয়ে যাবে। চতুর্থত, পৌর মডেলাইজেশন 46 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা
আমি একজন যা প্রথম ধারায় অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছি। আমাদের আদর্শ ছিল 90-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল, ইয়াহু ও AOL জাতীয় প্রযুক্তি মালিকানা। তারা অনলাইন শিক্ষা নিয়ে গত শতাব্দীতে আলাপ আলোচনা শুরু করলেও 2000 সালের প্রথম দশক থেকে যুক্তরাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয় গতানুগতিক শিক্ষার পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছে। তারা দেখছেন ভৌগোলিকভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বা যারা ট্রাফিক সমস্যায় জর্জরিত তাদের জন্য এই অনলাইন শিক্ষা ফলপ্রসূ প্রমাণিত হয়েছে। অফলাইন স্কুলে বা কলেজে গিয়ে ছাত্রছাত্রীরা শিক্ষক যা নিয়ে আলোচনা করে তা বাড়িতে আসতে আসতে অনেক সময় ভুলে যেতে পারে, কিন্তু অনলাইন ক্লাসে সে বাড়িতে ক্লাস করছে বলে সহজেই বুঝতে পারে। যতবার খুশি একটি অনলাইন ক্লাসের ভিডিও ততবার দেখে বুঝতে পারে। অনলাইন ক্লাসে সবাই সমান সুযোগ পায়, শিক্ষার্থী শহরে হোক কিংবা ঘুরে গ্রাম, প্রতিটা বিষয়ে সবাই সমানভাবে সুযোগ পায়। দেখেন অফলাইন ক্লাসে শুধুমাত্র প্রথম দিকের ক্লাসে বসে ছাত্রছাত্রীরা বেশি সুযোগ চিন্তা পায়। যাদের পর্যাপ্ত পরিমাণ ভৌতিক অবকাঠামো নেই বা যাদের সুশিক্ষিত অনির্দিত শিক্ষক মন্ডলী তারা এই পদ্ধতি উপকার করে ফেলতে পারবে। চাকরি বাকরি করে কিংবা সন্তান প্রতি পালন করলেও জীবনে শিক্ষার্থীরা মন মতো সুযোগ ও সময় ব্যবহার করতে পারে। অর্থাৎ এই শিক্ষা কার্যক্রম সময় ও স্থান নিরপেক্ষ। এ কারণে শিক্ষার্থীগণ তার সম্পূর্ণ স্বাধীনতা ব্যবহার করে যে কোনো দিনের যে কোনো সময় অনেক ক্লাসে অংশগ্রহণ করতে পারে। আমাদের প্রাপ্ত বাস্তবতায় হরতাল, ধর্মঘট, সর্বনাশা করা, ট্রাফিক জ্যাম, হোস্টেলের ধারণ ক্ষমতা, লাইব্রেরির ধারণ ক্ষমতা, কর্মচারী বা কোনো কাজের চাকরি করবে অনলাইন শিক্ষা হওয়া সম্ভব। মাইনর মডারেটর অনলাইন জগৎকে ব্যবহার করে যে মানুষ কতটা দূরে এগিয়ে যেতে পারে তার এক দরজার কথা হলো সাংবিধানিক স্থান, যার বর্তমান বয়স 11.5 বছর, বাড়ি ঝিনাইদহ। 2021 সালে দ্বিতীয় শ্রেণীতে উঠেছেন। করোনাকালীন সময় 2 বছরের স্কুল জীবনে এক মাসও স্কুল যেতে পারেনি। অন্যান্য সকল শিশুদের মতো ছাদও অনলাইন ক্লাস করেছে। ক্লাসের পর বাকি সবাই অনলাইন জগৎকে ব্যবহার করে ছাদ অর্জন করেছে বিভিন্ন বিষয়ে দক্ষতা ও পারদর্শিতা, আয়ত্ত করেছে শুধুভাবে ইংরেজি বল। শুধু তাই নয়, কলমের স্পর্শে সে এঁকে দিতে পারবে পৃথিবীর যে কোনো দেশের মানচিত্র, নিমিষে করে দিতে পারে অ্যালজেব্রা ও জ্যামিতির মতো বিষয়ে কঠিন সব সমাধান। তাও যদি এরপর যদি আমরা প্রতিপক্ষরা বলতে চাই অনলাইন শিক্ষা থেকে গতানুগতিক শিক্ষা ভালো, তাহলে তাদের সে এতটুকু শারীরিক কর্মের মতো চোখ থাকতে অক্ষম। অনলাইনের মাধ্যমে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল এবং অনলাইন ব্যাংকিং সহ নানা কিছু বিল আপনারা দিচ্ছেন। এগুলো কি অনলাইন শিক্ষার অংশ নয়? প্রশ্ন রইল প্রতিপক্ষ মন্ত্রীর কাছে, আশা করি উত্তর দিয়ে যান। এছাড়া রয়েছে বিকাশের নগদের রকেট ছাড়া অনলাইন ব্যাংক, যেগুলোর মাধ্যমে দূরবর্তী স্থানে গ্যাস টাকা না নিয়েও অর্থনৈতিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে, যে না থাকে কোনো ডাকাতি কিংবা ছিনতাই হওয়ার মতো দুর্ঘটনা। এটা অনলাইন শিক্ষার অংশ হিসেবে সুবিধা নয় কি? শিক্ষক কর্মচারীদের বেতন ও সরকারি বেসরকারি কর্মচারীদের বেতন বর্তমানে ইএফটির মাধ্যমে প্রদান করা হয়। এরকম হাজারো অনলাইন শিক্ষার অঙ্গগুলো ব্যবহার করার পর যদি আপনারা অনলাইন শিক্ষার সুবিধার কথা ভুলে যান, তাহলে যুক্তি দিয়ে কারণের কথা ভুলে গেছে। এটি কারিগরি কারণের সামিল নয় কি? সরকার কারিগরি নয়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ শিউলি আক্তার। দ্বিতীয় কার্ডটি খানিপুর উচ্চ বিদ্যালয়, অত্যন্ত সমৃদ্ধ তথ্য সমৃদ্ধ বক্তব্য উপস্থাপন দিলেন। এরপর যে বিপক্ষ দলীয় দ্বিতীয় কার্ডটি কাজী মেহজাবিন ইসলাম, কলাকুপা উচ্চ বিদ্যালয়, তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। মাননীয় মডারেটর, বিশ্ববিচারক মণ্ডলী এবং যারা আমাদের বিতর্ক শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি বিপক্ষ দলীয় দ্বিতীয় বক্তা হিসেবে কিছু যুক্তির মাধ্যমে প্রমাণ করব যে অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার সহায়ক ভূমিকা পালন করতে পারে, কিন্তু কিছুতেই গতানুগতিক শিক্ষাকে অতিক্রম করতে পারে না। আজ বিতর্কের খাতিরে বিপক্ষ বন্ধুরা বিরোধিতা করলো একথা অনস্বীকার্য যে আজ অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষাকে আরো ত্বরান্বিত করছে, কিন্তু কখনোই তা মূল শিক্ষাকে অতিক্রম করতে পারে না, যা গতানুগতিক শিক্ষাকে ছাড়িয়ে যাবে। মাননীয় মডারেটর, একজন শিক্ষার্থী যখন অনলাইনে ক্লাস করে তখন তার প্রয়োজন পড়ে ইন্টারনেট কানেক্টেড ডিভাইস। ডিভাইসগুলো ইন্টারনেট কানেক্টেড হলে কত কিছুই ঘটে যেতে পারে। এর মধ্যে অন্যতম ভয়াবহ কারণ হচ্ছে অ্যাডিকশন। একজন শিক্ষার্থী কম্পিউটারে বা মোবাইলে ক্লাস করতে করতে যে কোনো সময় অ্যাডিক্টেড হয়ে পড়তে পারে, তখন কিন্তু তার আর বিশুদ্ধকরণ সম্ভব নয়। এভাবে কিন্তু একটি প্রাণ ঝরে পড়ে। অনলাইনে কানেক্টেড থাকলে পড়াশোনায় ফাঁকি দেওয়ার পাশাপাশি আর কি কি করতে পারে তা মুখ ফুটে নাই বললাম আপনাদের সবারই জানা। তাই দৃঢ় কণ্ঠে বলতে চাই, অনলাইন শিক্ষা কোনো কার্যকর শিক্ষা অধিক কার্যকর শিক্ষা ব্যবস্থা নয়। যদি হতোই তবে অবশ্যই শ্রেণী শিক্ষককে আমাদের ক্লাসে মোবাইল ব্যবহার করার সুযোগ দিতেন। মাননীয় মডারেটর, আমাদের দেশে ইন্টারনেট এসেছে 1996 সালে, প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং সরকার তা বাস্তবায়নে জোর দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই যে এখনো আমরা মাল্টিমিডিয়া ক্লাস বাস্তবায়ন হতে দেখিনি। অনলাইন শিক্ষা যদি অধিক কার্যকর হতোই তাহলে কেন এতদিনে প্রত্যেক ক্লাসে ক্লাসে বড় বড় টিভি স্থাপন করে শিক্ষক
ক্লাস প্রদর্শন করতেন না বড় বড় টিভিতে। এতে প্রমাণিত হয় যে চেষ্টা করে অনলাইন ক্লাসে বইয়ের সাথে আমলে নেওয়া হয়নি, তাই এত বছর পরেও তার সুফল বাস্তবতার মুখ দেখেনি। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুদের আমি দুটি উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো স্পষ্ট বলে দিতে চাই। দশম শ্রেণীর শিক্ষার্থী বর্ষা 2024 সালের এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষায় 8টি বিষয়ে অকৃতকার্য হয়। দুটি বিষয়ে শূন্য পায় এবং দুটিতে 3টি বিষয়ে তার নম্বর মাত্র 3 অথবা 4। এই বিষয়ে প্রধান শিক্ষক মহোদয় যখন শ্রেণীর শিক্ষকের কাছে জানতে চাইলেন, তখন তিনি তদন্ত করে জানতে পারলেন যে বর্ষা বাসায় বসে অনলাইনে ক্লাস করত এবং ক্লাসে উপস্থিত থাকতো না। তাহলে বিপক্ষ দলের বন্ধুদের কাছে আমার প্রশ্ন, এটাই কি অনলাইন শিক্ষার সুবিধা বা সুফল? আমি আরেকজনের উদাহরণ নিয়ে আসি। দশম শ্রেণীর শিক্ষার্থী যে 2025 সালে নির্বাচনী পরীক্ষা দেবে, তার নাম জারিফ। জারিফকে কখনো স্কুলে দেখা যায় না। জারিফ প্রায় সময় বাসায় একা একা থাকে, মাঝে মাঝে গৃহ শিক্ষকের সাথে পরামর্শ করে পড়াশোনা করে এবং তার একাডেমিক রেজাল্ট খুবই খারাপ এবং নির্বাচনী পরীক্ষায় সে যে কোনো মুহূর্তে অকৃতকার্য হয়ে যেতে পারে। জারিফ স্কুলে এসে শিক্ষার্থীদের সাথে মেলামেশা করে না এবং তার মধ্যে মিথস্ক্রিয়তার অভাব। সে ভয় পায় অন্যান্য শিক্ষার্থীদের সাথে মিশতে। গতানুগতিক শিক্ষা কিন্তু এভাবে আমাদের শুধু পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষাকেই নয়, বরং মানবিক দিককে আরো উন্নত করছে, অর্থাৎ আমাদের সামাজিকীকরণে সুবিধা রাখছে। তাহলে কি আমরা বলতে পারি না অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর নয়, বরং সহায়ক ভূমিকা পালন করে? মাননীয় মডারেটর, আমি কিছু পরিসংখ্যান নিয়ে কথা বলি। বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13,34,11,000। এর মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 7,33,36,000, ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা 3,36,00,000। তবে অনলাইন ক্লাসকারী শিক্ষার্থীদের সংখ্যা কত জানেন? মাত্র 57 লক্ষ। যদি অনলাইন শিক্ষা অধিক কার্যকর হতো, তবে কেন এই বিপুল পরিমাণ ইন্টারনেট ব্যবহারকারীরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ না করে অন্যান্য জায়গায় সময় ব্যয় করছেন? প্রশ্ন রইল আমার বিপক্ষ দলীয় বন্ধুদের কাছে। আমার বিপক্ষ দলের বন্ধুরা বলে গেছেন যে শিক্ষার্থীরা যে কোনো স্থানে যে কোনো সময় বসেই কিন্তু মোবাইলে অনলাইন ক্লাস করতে পারেন। তবে তারা কি বিটিআরসির একটি সমীক্ষার কথা জানেন, যেখানে 2022 সালে বলা হয়েছে যে বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থায় গ্রামীণ পরিবেশে 40% শিক্ষার্থীরা এখনো নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা পায়নি। এরপর আমি বলি কিছু মেডিকেল স্টুডেন্ট এবং বই স্টুডেন্টের কথা। একজন মেডিকেল স্টুডেন্ট যদি ভিডিওর মাধ্যমে কোনো অপারেশন করা দেখে সত্যিকারের কোনো অপারেশন করতে চায়, আপনি কি তার কাছে তার নিজের চিকিৎসা করাতে যাবেন? আমি আশা করবো সেটা কখনোই যাবে না। এরপর একজন আর্কিটেক্টের কথা বলি। মোবাইলে ভিডিও দেখে দেখে স্থাপনা তৈরি করা শিখে যখন সে নতুন একটি বিল্ডিং তৈরি করবে, তখন সেই বিল্ডিং এর কার্যক্ষমতা কতটুকু হবে? আমি বড় বড় বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম, আমি আমার মতো একজন দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর কথা বললাম। আমাদের পাঠ্য বিষয়ে 25 নম্বর বরাদ্দ করা হয়েছে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য। প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু অনলাইনে সম্ভব নয়। যদি প্র্যাকটিক্যাল ক্লাস প্রয়োজন নাই থাকতো, কেন তো শিক্ষা ব্যবস্থায় সংযুক্ত করা হয়েছে? প্রশ্ন রইল আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে। অনলাইন শিক্ষার একই সুবিধা বারবার বলে কিন্তু কোনো লাভ নেই। শেষে আমি বলতে চাই, পুরোনোকে বাদ দিয়ে কখনোই নতুনের ভিত্তি গড়ে উঠতে পারে না। তাই অনলাইন শিক্ষা কখনোই গতানুগতিক শিক্ষার চাইতে অধিক কার্যকর হতে পারে না, বরং শুধু সহায়ক ভূমিকা পালন করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ কাজী মেহজাবুল ইসলাম, দ্বিতীয় তার্কিক কলাকোবা ফকির ফেনী উচ্চ বিদ্যালয় পক্ষ দলীয় বক্তা। এরপর যে খানিপুর উচ্চ বিদ্যালয়ে দলনেতা বর্ণালী বিশ্বাস, তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। বর্ণালী বিশ্বাস, দলনেতা খানিপুর উচ্চ বিদ্যালয়। শুরুতেই কবি সুনির্মল বসুর দুটি লাইন আমি স্মরণ করছি। বিশ্বজোড়া পাঠশালা বোর্ড সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস স্বীকৃতি বাড়াচ্ছ। মডারেটর বিভাজন মন্ডলী, আমার প্রতিপক্ষকারী বন্ধুরা এবং সামনে যারা শুনছেন এবং দেখছেন, তাদের সঙ্গে রইল আমার নমস্কার ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অনলাইন এডুকেশন ইজ মোর এফেক্টিভ দ্যান ট্রেডিশনাল এডুকেশন, অর্থাৎ অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। সম্পদ কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। আজকে ডিজিটাল যুগে শিক্ষার ধরন বদলে যাচ্ছে। প্রযুক্তি যুগে শিক্ষা শুধু শ্রেণীকক্ষের 4 দেয়ালে সীমাবদ্ধ নয়, ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তি শিক্ষাকে করেছে বিশ্বব্যাপী। অনলাইন শিক্ষা হচ্ছে সকল শিক্ষার ক্ষেত্রে। তার বাস্তব উদাহরণ হচ্ছে খান একাডেমি, শিক্ষক, 10 মিনিট স্কুল ইত্যাদি।
এগুলো শিক্ষার ক্ষেত্রকে করেছে প্রসারিত এবং প্রাণবন্ত। এছাড়া WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনেস্কো বলেছে অনলাইন প্ল্যাটফর্ম উইথ অ্যাক্সেস টু এডুকেশন ডিউরিং কোভিড, অর্থাৎ অনলাইন শিক্ষা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে শেখা যায়। শিক্ষার্থীরা নিজস্ব সময় অনুযায়ী ক্লাসে অংশগ্রহণ করতে পারে। দূরবর্তী অঞ্চলের শিক্ষার্থীরা শহরের মানে সুখ পেতে পারে। গ্রামের মেধাবী শিক্ষার্থীরা ইউটিউব বা জুম অ্যাপসের মাধ্যমে পাঠ শিখছে। এছাড়া অনলাইন শিক্ষার যদি ডিগ্রি বা কিউএসএস ব্যাংকিং এ উপরের স্থায়ী প্রমোশন শিখেছে এবং নিয়োগকর্তাগণ এসব ডিগ্রিকে যথার্থ গুরুত্ব দিচ্ছেন। অনলাইন ক্লাসে ভিডিও কোর্স রিমোট বা রিপিট করে বারবার দেখার সুযোগ থাকে। প্রথমত ক্লাসে শিক্ষক একসাথে সবাইকে একইভাবে শেখাতে বাধ্য। ভিডিও অ্যানিমেশন, অনলাইন ভিত্তিক কুইজ ও ইন্টারেক্টিভ অ্যাসাইনমেন্ট দিয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করে। সীমান্তের বাধা ভেঙে শিক্ষা বিশ্বব্যাপী হয়েছে। বিদেশি কোর্স সার্টিফিকেট, আন্তর্জাতিক সংযোগ, গুগল, মাইক্রোসফট সবই বিশ্বমানের শিক্ষা দিচ্ছে ঘরে বসে। হার্ভার্ড অনলাইন গবেষণা 2022 অনলাইন লার্নারদের সফলতার হার 12% বেশি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 সালের মধ্যে 85 মিলিয়ন নতুন ডিজিটাল স্কিল প্রয়োজন। তাই ডিজিটাল শিক্ষা ভবিষ্যতের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে অনলাইন শিক্ষা খুবই কার্যকরী। ভার্চুয়াল শিক্ষা এডুকেশনের মাধ্যমে যেমন ইলেকট্রন চার্জে আদান প্রদান বাস্তবের মধ্যে দেখানো সম্ভব নয়, কিন্তু গতানুগতিক শিক্ষায় তা দেখানো সম্ভব হয় না। এই ক্ষেত্রে কিন্তু গতানুগতিক শিক্ষা অপেক্ষা অনলাইন শিক্ষা বেশি কার্যকর। প্রতিপক্ষ বন্ধুরা, এই প্রযুক্তি থেকে এসেও যদি আপনারা ভার্চুয়াল শিক্ষা অপেক্ষা গতানুগতিক শিক্ষা এগিয়ে মনে করেন, তাহলে তর্ক করতে এসেছে তার তর্কই থেকে গেল। আপনারা তো বাস্তবতাকে অস্বীকার করেছেন। আপনাদের ক্ষেত্রে বলা চলে, যার খায় করি তারই বদনাম করি। ভার্চুয়াল শিক্ষা যদি ভালো নাই হতো, তাহলে শিক্ষকরা কেন ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ক্লাস নিচ্ছেন এবং সরকারি বা কেন ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ক্লাস নিতে বলছেন, এবং এটা তো ডিজিটাল শিক্ষার একটি অংশ। প্রশ্ন রয়ে গেল আমার প্রতিযোগিতার বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। আগে যেমন শ্রেণীকক্ষে গাদাগাদি বই নিয়ে আসতে হতো, আর এখন ই-বুক সার্ভিসের মাধ্যমে শুধু ল্যাপটপ দিয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। এছাড়াও শিক্ষকদের হাতে পেন কিংবা শাস্তি বিধান না থাকায় বেশিরভাগ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে অমনোযোগী থাকে, ফলে ক্লাস করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। সেক্ষেত্রে অনলাইন শিক্ষা অপেক্ষা অফলাইন শিক্ষা বেশি কার্যকর না। অনলাইন শিক্ষা একজন শিক্ষক একসাথে কয়েক শত বা হাজার শিক্ষার্থী একসাথে একটি ক্লাসে যোগদান করতে পারে, কিন্তু অফলাইন ক্লাসে মাত্র 60 থেকে 70 জন শিক্ষার্থী একসাথে ক্লাস করতে পারে। অনলাইন শিক্ষায় শিক্ষার্থীরা তাদের কমেন্টে লিখতে পারে উত্তর এবং সেখান থেকে উত্তর পেতে পারে। আমি মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানাই, করোনার মতো অদৃশ্য শক্তির আবির্ভাব যেন ভবিষ্যতে আর না আসুক। এই অদৃশ্য শক্তির কাছে মানুষ ছিল নিরুপায়। যখন আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, তখন অদৃশ্য আরেক শক্তি অনলাইন শিক্ষা দিয়ে শিক্ষা ব্যবস্থা বাঁচিয়ে রাখা হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কেন আপনারা অনলাইন শিক্ষাকে প্রাধান্য দিচ্ছিলেন না যেমন বন্ধুরা? বিদ্যালয়ের শিক্ষক সম্পদ যুগ যুগ ধরে সেটা বিরাজ করেছে। তাছাড়া বর্তমানেও এর ব্যতিক্রম নয়। বর্তমানে এনটিআরসি কর্তৃক শিক্ষক নিয়োগ করা হয়। আর আমাদের নিজেদের বিদ্যালয়ে শিক্ষক পছন্দ রয়েছে 5টি। বাংলা, ইসলাম ধর্ম, চারুকলা, গার্হস্থ্য, অর্থনীতি ও গ্রন্থাগারিক সহ মোট 5টি। এমনকি প্রধান শিক্ষকের পদটিও শূন্য। মাত্র একটি পদে বিগত 18/9/2025 পর্যন্ত শিক্ষক যোগদান করেছেন। বাকি পদগুলো শূন্যই রয়ে গেল। এখানে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক শিক্ষক থেকে বঞ্চিত হচ্ছে নয় কি? প্রশ্ন রয়ে গেল আমার প্রতিবেদনের বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবে। এ তো শুধু আমার বিদ্যালয়ের কথা বললাম, এরকম সারা দেশেই হাজার হাজার বিদ্যালয়ের একই অবস্থা। সত্য কখনো চেপে রাখা যায় না, এটা একা একা উন্মোচিত হয়। স্কুলের এই শূন্য পদগুলোর ক্লাস হয় পার্ট টাইম শিক্ষক অথবা প্রক্সি শিক্ষক দিয়ে। তাহলে শিক্ষার্থীরা কিভাবে ওই সমস্ত বিষয় চাহিদা পূরণ করবে? এই সমস্ত বিষয় চাহিদা পূরণ করতে বিষয়ভিত্তিক ভার্চুয়াল শিক্ষার মাধ্যমে তার ঘাটতি পুষিয়ে দিতে হয়। যেখানে শ্রেণীকক্ষে বিষয়ভিত্তিক শিক্ষকই নেই, সেখানে কিভাবে অফলাইন ক্লাস কার্যকর বলে আপনারা মনে করছেন? এখানে কিন্তু আমি প্রতিপক্ষ বন্ধুদের চোখে আঙুল দিয়ে আবারও প্রমাণ করে দিলাম, অফলাইন শিক্ষা অপেক্ষা অনলাইন শিক্ষা বেশি কার্যকর। আশা করি আমার সাথে একমত হবে। আর তাই আমি আবারও জোর দিয়ে বলছি যে অনলাইন শিক্ষা অফলাইন শিক্ষা থেকে অধিক কার্যকর। ধন্যবাদ। আমি মনে করি ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বর্ণালী বিশ্বাস, দলনেতা পক্ষদলীয় বক্তা হানিপুর চুক্তি। এরপর যে বিপক্ষ দলীয় দলনেতা মাসিয়া মাহাজাবিনকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমার বাবা, যিনি একজন ইংরেজি শিক্ষক, তিনি আমাকে প্রায়ই বলে থাকেন, the things the teacher demonstrates or tells stories about when discussing any topic in class are valuable, but you won't find them anywhere else. অর্থাৎ ক্লাসে শিক্ষক যে কোনো টপিকস আলোচনা করতে গিয়ে যে সকল বিষয়ের অবতারণা করেন বা যে সকল গল্প বলেন, তা খুবই মূল্যবান এবং সেগুলো তুমি অন্য কোথাও পাবেন না। ধন্যবাদ মাননীয় মডারেটর। আজকে এখানে উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অনলাইন শিক্ষা থেকে গতানুগতিক শিক্ষা অধিক কার্যকর। মাননীয় মডারেটর, আমার প্রথম বক্তা
দ্বিতীয় বক্তা এবং আমার বিপক্ষ দলীয় সকল বক্তাই বিষয়বস্তুকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, তাই আমার বিশ্লেষণ করা বাঞ্ছনীয়। আমি যুক্তি তর্ক দিয়ে বিপক্ষ দলের সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব এবং সেই সাথে প্রমাণ করব অনলাইন শিক্ষা নয়, গতানুগতিক শিক্ষাই অধিক কার্যকর। অনলাইনে শিক্ষা যে কখনোই কার্যকর হবে সেটা আমি কখনোই একমত হতে পারি না। মাননীয় মডারেটর, প্রথমেই বলতে হয় গতানুগতিক শিক্ষা নেই তো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কোনো প্রয়োজনই নেই। তাহলে আমার মতো লক্ষ লক্ষ শিক্ষার্থীর স্বপ্ন কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া? অতঃপর শিক্ষার সকল শিক্ষার্থী চাই আজ থেকে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি ডিভাইসে ইন্টারনেট স্থাপন করে ঘরের দরজা বন্ধ করে অনলাইনে শিক্ষা ক্লাস করলেই তো হয়। যদি এই অনলাইন শিক্ষা অধিক কার্যকরী হতো তাহলে আমার মা বাবা, গুরুজন যারা কিনা আমার মঙ্গল কামনা করেন তারা কেন মোবাইল, ল্যাপটপ ইত্যাদি ব্যবহারের অনুমতি দেন না? সুতরাং প্রমাণিত হয় যে অনলাইন শিক্ষায় ব্যবহৃত ডিভাইসগুলো শিক্ষার্থীর উপর যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এই কথা অনস্বীকার্য। মাননীয় মডারেটর, আমরা সকলেই আলবার্ট আইনস্টাইনের কথা শুনেছি এবং ওনার অনেক বক্তব্য ও আবিষ্কার স্বীকৃত। তিনি বলেছেন, সৃষ্টিশীল প্রকাশ ও জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা হলো শিক্ষকের সর্বপ্রধান শিল্প। সুতরাং এই কথা থেকে প্রমাণিত হয় যে শিক্ষকের সাথে সরাসরি সংস্পর্শের পারে এই শিল্পের বিকাশ ঘটায়। আমি জানি শুধু তর্কের খাতিরে যুক্তিগুলোকে অস্বীকার করলেও মনে মনে ঠিকই স্বীকার করেন। আপনার এটাই জ্ঞাতার্থে আরেকজন মনীষীর উক্তি তুলে ধরতে চাই। ভারতের মহান নেতা ও সমাজ সংস্কারক মহাত্মা গান্ধী এক শিক্ষা সমাবর্তন অনুষ্ঠানে বলেছেন, আমি বারবারই অনুভব করেছি যে শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী নিবিড় সম্পর্কই পারে শিক্ষার্থীর কাঙ্ক্ষিত ফলে নিতে। এতে কি প্রমাণিত হয় না যে কাঙ্ক্ষিত ফল অর্জন এবং সঠিক মানুষ গড়ে তুলতে গতানুগতিক শিক্ষাই অধিক কার্যকর? যেখানে অনলাইন শিক্ষা পড়ে থাকবে গতানুগতিক শিক্ষার কাছে মুখ থুবড়ে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের হয়তো বা এখনো হুঁশ ফেরেনি, তাই একটি পরিসংখ্যান উপাত্ত দিয়ে প্রমাণ করতে চাই। বিশ্বব্যাংক 2024 অনুসারে বর্তমানে 81.3% শিক্ষার্থী বিশ্বজুড়ে প্রথাগত শিক্ষা গ্রহণ করেছে। বাকি রইল 19.7%, যারা দূরশিক্ষণ পদ্ধতি বা অনলাইন ক্লাস গ্রহণ করে থাকে। এক্ষেত্রে বেশিরভাগ শিক্ষার্থীর কাছে যে গতানুগতিক শিক্ষায় কার্যকর তা কিন্তু প্রমাণিত। অর্থাৎ আমরা সুস্পষ্টভাবে বলতে পারি যে যে শিক্ষা আমরা শ্রেণীকক্ষে গ্রহণ করে থাকি সেটি বিশ্বজুড়ে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, যাকে আমরা বলছি অধিক কার্যকর শিক্ষা ব্যবস্থা। আশা করি বিপক্ষ দলের বন্ধুরা তাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন। সবশেষে বলতে চাই, আমার বাবা কিন্তু ঠিকই বলে, লার্ন থ্রু ইন্টারেকশন, টিচার ইজ দ্য বেস্ট অপশন। আমি যতই যুক্তি দেখাই না কেন আপনারা অন্ধকারে দেখবেন। আসুন বাস্তবতাকে মেনে নিই। মাননীয় মডারেটর, অনলাইন শিক্ষার কুফলগুলো যেন বলেই শেষ করা যায় না। যেমন আবেগিক বিকাশের অভাব, বাস্তব জ্ঞানের অভাব, নৈতিকতার অভাব, ডিভাইস নির্ভরতা, একাকিত্ববোধ, শৃঙ্খলার অভাব, ইন্টারনেটে আসক্তি, অধিক স্ক্রিন টাইম ইত্যাদি ইত্যাদি। এ সকল উদাহরণ থেকে প্রমাণিত হয় না যে অনলাইন শিক্ষা থেকে গতানুগতিক শিক্ষা অধিক কার্যকর? তাছাড়া দ্বিতীয় বক্তা বলে গেছেন যে গবেষণা করা যায় অনলাইনে। আসলে কি গবেষণা অনলাইনে করা যায়? তাহলে নাসার মতো গবেষণা সংস্থাগুলো কিভাবে অনলাইনে রকেট তৈরি করবে? প্রশ্ন থাকবে বিপক্ষ দলের কাছে। তাছাড়া ধন্যবাদ সবাইকে। সবশেষে বলতে চাই, গতানুগতিক শিক্ষা নয়, গতানুগতিক শিক্ষাই কার্যকর, অনলাইন শিক্ষা নয়। ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলীয় দলনেতা মার্শিয়া মাহজাবিনকে। এ পর্যায়ে আমাদের প্রথম পর্বের বক্তব্য প্রদান শেষ হলো, বক্তব্য উপস্থাপন শেষ হলো। এ পর্যায়ে উভয় পক্ষে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য আরো 2 মিনিট করে সময় পাব। এক্ষেত্রে প্রথম মিনিট অতিক্রমের পর একটি সতর্ক ঘন্টা বাজবে এবং দ্বিতীয় মিনিট অতিক্রম করার পর চূড়ান্ত ঘন্টা বাজবে। এরপর যে এই যুক্তি খণ্ডনের জন্য পক্ষদলীয় দলনেতা বর্ণালী বিশ্বাসকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বা যুক্তি খণ্ডনের জন্য রাইসে যাওয়ার আহ্বান জানাচ্ছি। বর্ণালী বিশ্বাস খানে পরিচয় দিতে হবে। যাও। অবশ্যই বোঝার মতো
কার্যকর, তবুও তারা আমাদের সাথে একমত হচ্ছে না। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আরেকবার সুযোগ প্রদান করার জন্য। প্রতিপক্ষ বন্ধুরা বলেছে অনলাইন শিক্ষা শিক্ষার্থী মনোযোগ নষ্ট করে। তারা তাদের পাঠ্য শিক্ষাকে উপেক্ষা করছে, অর্থাৎ পাঠ্য সংক্রান্ত এর বাইরে ভিডিওগুলো দেখছে। এখানে অনলাইন শিক্ষা আবিষ্কার হয়েছে শিক্ষার্থী তথা মানুষের কল্যাণে, কিন্তু এটাকে যদি মানুষ খারাপ ক্ষেত্রে ব্যবহার করে তাহলে সেটা তো অনলাইন শিক্ষার দোষ নয়। এটা যদি তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে 1866 সালে আলফ্রেড নোবেল জিনামাইট আবিষ্কার করেছিলেন তৈলবীজ খনন করার জন্য, অর্থাৎ ভালো কাজের জন্য। কিন্তু দুঃখের বিষয় তার এই মহৎ আবিষ্কারকে কলঙ্কিত করে জিনামাইট এখন ব্যবহৃত হচ্ছে যুদ্ধের ধ্বংসাত্মক কাজের জন্য। প্রতিপক্ষ বন্ধুরা, এতক্ষণ আপনারা যে অনলাইন শিক্ষার বিপক্ষে কথা বলছেন, করোনা মহামারীর সময় কিন্তু আপনারা সেই অনলাইন শিক্ষায় গ্রহণ করেছিলেন। প্রতিপক্ষ বন্ধুরা বললেন শিক্ষার্থীরা অনলাইনে ক্লাসে ঢুকে গেম খেলে বা অন্যান্য কিছু ভিডিও দেখে। এক্ষেত্রে কিন্তু দোষটা অনলাইন শিক্ষা বা শিক্ষার্থীর না, দোষটা অভিভাবকের। তারা শিক্ষার্থীকে সঠিকভাবে দেখাশোনা বা খেয়াল রাখেনি, আর তাই শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বেরিয়ে গেম খেলছে বা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা বলেছেন গ্রামের দরিদ্র বা অন্যান্য দেশের দরিদ্রদের কথা। প্রতিপক্ষ বন্ধুরা, বর্তমানে কিন্তু দেশের প্রায় সকল গ্রামে এখন উন্নত হচ্ছে। গ্রামে বর্তমানে ওয়াইফাই থাকে, এমনকি দরিদ্ররাও এখন একটি দিনে অনলাইনে শিক্ষা যোগদান করছে। আপনারা বলবেন অনলাইন ক্লাসে খুবই কম শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিপক্ষ বন্ধুরা, অনলাইন ক্লাসেও কিন্তু শিক্ষার্থীরা অমনোযোগী থাকে। আপনারা বলবেন অনলাইন ক্লাস শিক্ষার্থীর স্বাস্থ্যের ক্ষতি করে। প্রতিপক্ষ বন্ধুরা, আপনাদের কথা এটা বোঝা গেল যে শিক্ষার্থীরা 24 ঘন্টা অনলাইন ক্লাসগুলো দেখে থাকে। বিষয়টা সেই রকম না। শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় পর্যন্ত অনলাইন ক্লাসে যুক্ত থাকে, তাই অযথা আমাদের ভুল বুঝি বিভ্রান্ত করার চেষ্টা করবে না। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্বর্ণালী বিশ্বাস, শেষ তার্কিক পক্ষদলীয় খানিপুর উচ্চ বিদ্যালয়। এ পর্যায়ে যুক্তি ঘটনার জন্য মঞ্চে আহ্বান করছি মাসিয়া মাঝাবি বিপক্ষ দলীয় শেষ তার্কিক দলনেতা। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমার প্রতিপক্ষের দলের বন্ধুরা অনেকগুলো প্রশ্ন করে, এত কম সময়ে সবগুলোর উত্তর দেওয়া সম্ভব না হলেও কয়েকটি কথায় যুক্তি খণ্ডিয়ে। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেছেন অনলাইন শিক্ষা হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থা। এক্ষেত্রে আমি বলতে চাই আধুনিকতা ও কার্যকারিতা দুটি এক বিষয় নয়। আধুনিকতা তখনই মূল্যবান যখন মানুষের মানবিকতাকে রক্ষা করে, আর অনলাইন শিক্ষায় মানবিক বিকাশ অসম্ভব। আবার প্রতিপক্ষের প্রথম ও দ্বিতীয় বক্তার মতে অনলাইন শিক্ষা সময় বাঁচায়। শিক্ষা মানে কি শুধু সময় বাঁচানো? না মাননীয় মডারেটর, শিক্ষা মানে শেখা, বোঝা, অনুভব করা, বাস্তবতাকে উপলব্ধি করা। যেখানে শিক্ষক শেখান মনের ভাষায় আর ছাত্র শেখে হৃদয় অনুভবে। অনলাইন শিক্ষা সময় বাঁচালেও গতানুগতিক শিক্ষা শিক্ষার্থীকে সময় অনুবর্তীর মতো গুরুত্বপূর্ণ গুণ দ্বারা শৃঙ্খল করে তোলে। মাননীয় মডারেটর, অনলাইন শিক্ষা শহর এবং গ্রামের মানুষদের মধ্যে তৈরি করে প্রযুক্তিগত বৈষম্য ও সীমাবদ্ধতা। কিন্তু আমরা সকলেই জানি যে শিক্ষা সবার জন্য সমান হলেও কেবলমাত্র সেটি কার্যকর। তাই অনলাইন শিক্ষার মতো অসম শিক্ষা ব্যবস্থা কখনোই কার্যকর শিক্ষা ব্যবস্থা হতে পারে। বারবার বলেছেন তাই নাকি অনলাইন শিক্ষার সুফল কি সীমাবদ্ধ? পক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন করোনা সমকালীন সময়ে নাকি অনেক মানুষ অনলাইন ক্লাস করেছে, তবে ইউনিসেফ বলেছেন যে মাত্র 55% শিক্ষার্থী অনলাইন ক্লাস করেছে এবং তার মধ্যে 44% শিক্ষার্থী ক্লাস বুঝতে পারেনি। সবশেষে বলতে চাই শিক্ষা শুধু তথ্য নয়, চরিত্র গঠনেরও মাধ্যম, যেটি সম্ভব গতানুগতিক শিক্ষায়। তাই আমি এবং আমার দল মনে করি অনলাইন নয়, গতানুগতিক শিক্ষায় অধিক কার্যকর। ধন্যবাদ। ধন্যবাদ মাসিয়া মাঝাবি বিরোধী দলীয় দলনেতা। এর সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতা। আয়োজন করেছিল ডিবেটিং ক্লাব কলাতপা কুটিরপাড়ি উচ্চ বিদ্যালয়। আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা 2025 যেটা স্পন্সর করেছে ইন্ডিয়ান এডুকেশন জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। তো আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের ফলাফল তৈরির জন্য কিছুক্ষণ সময় প্রয়োজন। তো আমরা ফলাফল পর্যালোচনা করতে করতে আজকে এই অনুষ্ঠানের যিনি মাননীয় মডারেটর ছিলেন, আমরা ওনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনবো, জানবো এবং শিখবো। কুটিরপাড়ি উচ্চ বিদ্যালয়ের ডিবেটিং ক্লাব আয়োজিত এবং ইন্ডিয়ান এডুকেয়ার জাপানিজ ল্যাঙ্গুয়েজের সৌজন্যে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায়
সম্মানিত বিচারক মন্ডলী, আমাদের খানেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু বাদল বিশ্বাস, অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, পিতাবৃন্দ এবং আমার সমগ্র উপদিষ্ট স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আমরা প্রতি বছরের ন্যায় এবছর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। তো এই বিতর্ক প্রতিযোগিতার বিতর্কের যে উপকারিতাটা সেটি হচ্ছে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের, নিজেকে উপস্থাপন করার, নিজেকে বিকশিত করার আর যে প্রক্রিয়া, যে শিক্ষা, এই শিক্ষাটা বিতর্কের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তোমরা যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, এই যে আমার সম্মুখে যারা আছো, তোমরা যারা অংশগ্রহণ এই বছর করতে পারোনি, আগামী বছর খুব নিশ্চয়ই করবে। যখন তুমি উচ্চ শিক্ষার জন্য যাবে, তখন তোমাকে কিন্তু এইরকম, এই যে ওরা যেভাবে প্রেজেন্টেশন করলো একেবারে নিঃসংকোচে নির্ভয়ে, ওদের জন্য কিন্তু এই কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে যদি এই চর্চাটা ধরে রাখে। তাহলে উচ্চশিক্ষায় গিয়ে ওদের জন্য এই কাজটা খুবই সহজ হবে। আর যারা সংকোচে, ভয়ে, অথবা আমি পারবো না এরকম মানসিকতা নিয়ে যারা এখনো উচ্চশিক্ষার স্বপ্ন দেখছ, তারা কিন্তু ওই জায়গায় গিয়ে নিজেকে আবিষ্কার করতে পারবে না। তুমি যত পুঁথিগত বিদ্যা তোমার যতই থাকুক, গ্রন্থগত বিদ্যা যতই থাকুক, কিন্তু সেটি তোমার কাজে আসবে না। আর একটি বিষয় হলো, আমাদের শিক্ষার্থীরা এখন কিন্তু এই সব, যদি আমরা জিজ্ঞেস করি ভালো স্টুডেন্ট হোক বা দুর্বল স্টুডেন্ট হোক, যেই হোক, তাকে যদি আমরা জিজ্ঞেস করি যে তোমার দুটি অপশন আছে, একটি হচ্ছে ইউরোপ আমেরিকা যাবে নাকি দেশে থাকবে, আমরা যদি এরকম অপশন দিই, তাহলে আমাদের শিক্ষার্থীরা, আমার মনে হয় 99% উত্তর দিবে যে আমরা ইউরোপ আমেরিকায় যেতে চাই, ওখানে সেটেল হতে চাই, তাই না? ঠিক না? হ্যাঁ, তোমরা, তোমাদের গার্ডিয়ানরা এখন স্বপ্নে দেখেন যে আমার ছেলেকে মেয়েকে আমি ইউরোপ আমেরিকায় সেটেল করবো। কিন্তু তুমি যে ইউরোপ আমেরিকায় যেতে চাও, তোমরা যে যেতে চাও, তার জন্য যে যোগ্যতা অর্জন করা দরকার সেটি কি জানো? সেই যোগ্যতা তোমাদের অর্জন করতে হলে এই শিক্ষার যে সহশিক্ষা কার্যক্রম আছে, এই বিতর্ক আছে, কালচারাল অনুষ্ঠান আছে, নাচ, গান, রচনা প্রতিযোগিতা, তারপরে অন্যান্য অ্যাক্টিভিটিস, খেলাধুলা, আবৃত্তি, এই যেগুলো সৃজনশীল কাজ যেগুলো আছে শিক্ষার সহশিক্ষা কার্যক্রম, এই কার্যক্রমের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট উচ্চশিক্ষার ক্ষেত্রে তোমার জন্য বা ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য বিশেষ ভূমিকা পালন করবে। বিশেষ করে স্কলারশিপ, ফুললি ফান্ডেড স্কলারশিপ পাওয়ার জন্য তোমার এই সহশিক্ষা কার্যক্রমের যে সার্টিফিকেট গুলো, এগুলো খুব বেশি ফল দেয় পরবর্তীতে। যাই হোক, আজকে আমাদের বিতর্কের বিষয় ছিল অনলাইন শিক্ষা কার্যক্রম অধিক কার্যকর গতানুগতিক শিক্ষার্থী। আমরা দুটি শিক্ষাকেই বর্তমানে প্রায় সমান গুরুত্ব দিয়ে থাকি। কারণ হচ্ছে কি, গতানুগতিক শিক্ষা এটি একজন শিক্ষার্থীকে সরাসরি ভাবে তার শিক্ষকের কাছ থেকে, শিক্ষকের সাথে যে ইন্টারাকশনটা হয়, এই ইন্টারাকশনের মাধ্যমে সে ভালো কিছু শিখতে পারে। আবার অনলাইন কার্যক্রমেও কিন্তু একজন শিক্ষার্থী যদি সে মনোনিবেশ করে অনলাইন শিক্ষা কার্যক্রমে, সে কিন্তু বারবার একই বক্তব্য বা একই লেকচার যদি সে বারবার দেখতে থাকে, তাহলে কিন্তু তার জন্য সেটি অধিক উপযোগী। এখন কিন্তু এমবেসি গুলো বা বিদেশি ইউনিভার্সিটি গুলো এই সাক্ষাৎকার
অনলাইন ভিত্তিক দিয়ে থাকে এবং অনলাইনে কিন্তু অনেক ডিগ্রি অর্জন করাও সম্ভব হচ্ছে। তো যুগের যে ডিমান্ড এটিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আবার স্কুল আনুষ্ঠানিকভাবে যে পাঠদান করেন শিক্ষকগণ শ্রেণীকক্ষে, সেটিও কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। সেটিও কিন্তু শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে আসছে। কারণ শিক্ষককে বলা হয় একটি জীবন্ত উপকরণ শিক্ষার্থীর জন্য। শিক্ষক হচ্ছেন তোমাদের জন্য জীবন্ত উপকরণ, যিনি তার সমস্তটা দিয়ে তোমাকে পাঠদান করার চেষ্টা করে থাকেন। তো যাই হোক, আজকের যে দুই দল বিতর্ক করেছে, তাদের বিতর্কে যে আমি উপস্থাপন ভঙ্গি দেখেছি অত্যন্ত চমৎকার। দুই দলের যারা বিতর্ক করেছে তারা সুন্দর বলেছে, তাদের যুক্তি তুলে ধরেছে। আবার যারা বিপক্ষে ছিল তারাও কিন্তু তাদের যুক্তিগুলো উপস্থাপন করার চেষ্টা করেছে। এইভাবে আমরা একটি বিষয় মানে খুবই প্রচলিত যে মানুষ কিন্তু যুক্তি এবং তর্ক এটি দিয়ে যদি বুঝতে চেষ্টা করে তাহলে কিন্তু কোনো ঝামেলা নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের দেশের মানুষ যুক্তি তর্ক মানতে চায় না। তারা সরাসরি হাত ব্যবহার করে ফেলে, নাকি? তোমরা সবসময় যুক্তির সাথে থাকবে এবং যেটা যুক্তিযুক্ত সেই বিষয়টাকেই সবসময় মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। যেমনকি আজকে আমাদের পক্ষ এবং বিপক্ষ দল তাদের যুক্তি তর্ক উপস্থাপন করেছেন। আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলী তারা তাদের সূক্ষ্ম বিচার কার্যক্রম শুরু করেছেন। এর মাধ্যমে এই যুক্তি তর্কের মাধ্যমে কিন্তু একদল বিজয় হয়ে যাবে এবং সেটি আমরা সকলেই মেনে বাড়িতে চলে যাব। পরিশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি খানেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক সংশ্লিষ্ট সকলকে এজন্য যে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতায় তাদের স্কুলকে অংশগ্রহণ করার জন্য পাঠিয়েছেন। আমরা খুবই কৃতজ্ঞ তাদের প্রতি, কারণ আমরা সমস্ত স্কুলকেই, নবাবগঞ্জের প্রায় 42টি স্কুলকেই আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তো সেখানে খানেপুর উচ্চ বিদ্যালয় আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং তারা অংশগ্রহণ করেছেন। এটি আমাদের জন্য পরম একটি সৌভাগ্যের বিষয়। এই জন্য ওই স্কুলের যারা শিক্ষক আছেন, শিক্ষার্থী আছে, তাদের সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তারা অংশীদার হয়েছেন এজন্য। আর বিচারক মন্ডলী যারা রয়েছেন, আমাদের একজন বাংলা সাহিত্যের পণ্ডিত ব্যক্তি আমাদের স্কুলে দীর্ঘদিন এখানে চাকরি করেছেন, দীর্ঘদিন যাবৎ রিটায়ারমেন্টেও গিয়েছেন, বাবু অখিল চন্দ্র দাস। এর সাথে আমি বারোয়াখালী স্কুলের যিনি বিচারক হিসেবে আমাদের সহযোগিতা করতে এসেছেন পুষ্প মন্ডল, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বল্প সময়ের নোটিশে, মাত্র আধা ঘন্টার নোটিশে উনি আমাদের এই বিচার কাজে অংশগ্রহণ করেছেন। বাবু রাধাশ্যাম বারুই বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের উনিও স্বল্প সময়ের নোটিশে আজকে বিচারক হিসেবে দায়িত্ব পালন করলেন। এজন্য এই দুজনকেও আমরা এই বিচারক মন্ডলীদের জন্য আমরা একটি জোরে করতালি দিব। তো পরিশেষে ফলাফল এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে ডিএনএ রিপেয়ারের সৌজন্যে আমরা স্কুলকে এবং শিক্ষার্থীদেরকে ব্যক্তিগতভাবে পুরস্কার দিতে চাই। পুরস্কারের বিষয়টি একটু আমি বলি। সেটি হচ্ছে, আমি এই 2 দিন বিতর্ক দেখলাম, 2 দিন বিতর্কেই শুধুমাত্র মেয়েরা অংশগ্রহণ করেছে। আজকেও এই একমাত্র ছেলে আমাদের দেখলাম যে এই বিতর্কে অংশগ্রহণ করেছে। এই জন্য মেয়েরা যে এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়া মেয়েদের জন্য একটা জোরে করতালি দিব। আর আমাদের একমাত্র ছেলে
সেও যে বিতর্কে অংশগ্রহণ করেছে, এই জন্য ছেলেদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই করতালির মাধ্যমে। তো আমরা উপহার দিচ্ছি সবাইকে, স্কুলকে আমরা ক্রেস্ট উপহার দিব, আর শিক্ষার্থীদেরকে ব্যক্তিগতভাবে আমরা খুব উন্নত মানের একটি করে আম গাছ আমরা দিচ্ছি। এই কারণে যে এই যে মেয়েরা অংশগ্রহণ করছো তোমরা, আর তোমরা তো বাবার বাড়ি ছেড়ে চলে যাবে নাকি এক সময়? এই একটা কথা বলবে না, কথা শোনো। এই তোমরা তো বাবার বাড়ি ছেড়ে চলে যাবে এক সময়, বাবার বাড়িতে এই আম গাছটা রোপণ করে যাবে। সারা জীবন তোমার মনে থাকবে যে এই আম গাছটি আমি বিতর্ক করে এই কলাম্বাস স্কুলের ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে পেয়েছিলাম, এবং বাবার বাড়ির লোকজন এই ফল ভোগ করবে, এবং সাথে সাথে তোমরাও তোমাদের ছেলে মেয়ে যারা হবে অনাগত ভবিষ্যতে, তাদের জন্য একটি স্মৃতি হিসেবে তোমরা বলতে পারবা। তো তোমরা এই গাছগুলো সংরক্ষণ করবা, খুব ভালো জাতের গাছ। আর যদি স্কুলে যদি লাগাতে পারো আরো ভালো হয়, স্কুলের সব ছাত্রছাত্রী জানবে যেটা ডিবেটিং ক্লাবের ডিবেটিং এর জন্য দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমি অনেকগুলো কথা বলে ফেলেছি, এবার ফল ঘোষণার পালা। ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। আর তার আগে আমরা ব্যক্তিগত পুরস্কার বলে দিতে চাই। স্কুলের পক্ষ থেকে এই ক্রেস্ট গ্রহণ করার জন্য আমাদের খানেপুর উচ্চ বিদ্যালয়ের বাদল চন্দ্র বিশ্বাস ওনাকে অনুরোধ করবো এই আমাদের ক্ষুদ্র উপহারটি গ্রহণ করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর। বিচারক মন্ডলী যারা আছেন একটু সামনে আসবেন, মঞ্চের একটু সামনের পাশে আসবেন, আর সেই সাথে যারা তাকিয়ে রয়েছে তোমরাও সামনে আসবে, সামনে আসো। বিরোধী দল বসবে, এখন বিপক্ষ দলীয় বক্তারা বসবে। আমরা প্রথমে পক্ষ দলীয় বক্তা যারা এসেছে খানেপুর উচ্চ বিদ্যালয়, তো প্রথমে আমরা স্কুলের যে ক্রেস্টটা আছে খানেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবু স্যারকে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো উপহার তুলে দিচ্ছেন বিচারক মন্ডলী যারা আছেন বাবু স্যারকে। আমাদের ডিবেটিং ক্লাব উচ্চ বিদ্যালয় আয়োজিত এই ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে আমরা ক্রেস্ট তুলে দিচ্ছি খানেপুর উচ্চ বিদ্যালয় স্যারের হাতে। ধন্যবাদ স্যার। তো এ পর্যায়ে যারা আমাদের এই ডিবেটিং এ অংশগ্রহণ করেছেন, আচ্ছা, আমাদের বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসমাইল স্যারকে। তো স্যার আমাদের বিদ্যালয়ের পুরস্কার গ্রহণ করছেন, স্যারকে ধন্যবাদ আমাদের ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে উপহার গ্রহণ করার জন্য। তো তারাবেন স্যার এখানেই মঞ্চেই থাকে। স্যার আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি হলো পুরস্কার। যারা এই বিতর্কে অংশগ্রহণ করেছিলেন আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে প্রকৃতির মহামূল্যবান উপহার। আপনারা একটু সামনে আসবেন, আপনাদের প্রত্যেকের হাতে একটি করে পুরস্কার তুলে দেওয়া হবে। আপনারা সামনে আসেন। প্রথমে দিবে বর্ণালী বিশ্বাস খানেপুর উচ্চ বিদ্যালয়, তারপর আসো শিউলি আক্তার। শিউলি আক্তার আসো, সামনে আসো। অতঃপর আসবে জান্নাত আহমেদ। তোমরা দাঁড়াও, গাছ দিয়ে একটু সামনেই দাঁড়াও, এখানেই দাঁড়াও। ধন্যবাদ জান্নাত আহমেদ। এবার আসো বিরোধী দলীয় অর্থাৎ বিপক্ষ দলীয় বক্তা। অনেকটা সম্ভব ছিল সবার নাম। আসো শিউলি আক্তার, জান্নাত আহমেদ এবং বর্ণালী বিশ্বাস। সবাই সামনে আসবে, সামনেই থাকবে। ধন্যবাদ। প্রত্যেকের জন্য রয়েছে প্রকৃতির উপর মহামূল্যবান গাছ, আম গাছ। এগুলো হাইব্রিড জাতীয় উদ্ভিদ।
অনেক মূল্যবান। এবার আসো বিপক্ষ দলীয় যারা আছো, হ্যাঁ আসো, সবাই চলে আসো, সামনে চলে আসো। এবার উপহার গ্রহণ করবে বিরোধী দলীয় তার্কিক অর্থাৎ বিপক্ষ দলীয় তার্কিক কলাকুপা কুটির উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী চট্টগ্রাম মাসিয়া মাহাজাবি। অতঃপর আসো কাজী মেহজাবিন ইসলাম তার্কিক কলাকুপা কুটির উচ্চ বিদ্যালয়। সর্বশেষ ডক্টর তহিদুল ইসলাম তার্কিক গ্রহণ করছে ডিবেটিং ক্লাব কলাকুপা কুটির উচ্চ বিদ্যালয় এবং ডিএন এডুকেয়ার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের সৌজন্যে প্রকৃতির উপর মহামূল্যবান গাছ। সবাইকে ধন্যবাদ। এরপর যে চূড়ান্ত ফলাফল এর পালা, প্রথমেই এবার ফলাফল ঘোষণার পালা। আজকের ফলাফলে আমরা বিচারক মন্ডলীর রায় হাতে পেয়েছি। তো শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে মাসিয়া মাহাজাবি। মাননীয় মডারেটর ওনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন মাসিয়া মাহাজাবি, সদস্য ডিবেটিং ক্লাব কলাকুপা কুটিরপেড়ি উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ মাসিয়া মাহাজাবি। এবার আজকের ফলাফল ঘোষণার পালা। খেলায় জয় পরাজয় থাকবেই, একদল জিতবে আরেক দল হারবে। বিচারক মন্ডলীর রায় চূড়ান্ত বলে গণ্য হয়। তো ওনাদের বিজ্ঞ বিবেচনায় আজকে এই প্রতিযোগিতায় বিজয়ী দল বিপক্ষ দল। সবাই হাতে বিপক্ষীয় দল কলাকুপা কুটিরপেড়ি উচ্চ বিদ্যালয় এবং ডিবেটিং ক্লাব কলাকুপা কুটিরপেড়ি উচ্চ বিদ্যালয়ের সদস্য। সবাইকে বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন। তোমরা সবাই সামনে আসবে, আপনারা সামনে থাকুন। তো এ পর্যায়ে মাননীয় মডারেটর মহোদয়ের কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আবার একটি ঘোষণা দিয়ে রাখছে, আজকে আমাদের ডিবেটিং ক্লাব স্পন্সর করছে ডিএন এডুকেয়ার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, একটি জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান বাগমারায় অবস্থিত। সেখানে জাপানিজ ভাষা শেখানো হয়। যে সকল বেকার যুবক অথবা আগ্রহী যুবক আছে যারা বিদেশে বা জাপানে যেতে চায়, তারা এখানে এই শিক্ষা গ্রহণ করতে পারে ডিএন এডুকেয়ার। তো এটা পরিচালনা করে থাকেন সাগর আহমেদ, যিনি এটার অধিকর্তা প্রতিষ্ঠাতা। তিনি জাপানে লোক নিয়ে থাকেন। জাপানে যেতে গেলে প্রথমে ভাষা শিখতে হয়, আর জাপানিজ ভাষা শিক্ষার সহায়ক কার্যক্রমে এই ডিএন এডুকেয়ার সহায়তা দিয়ে থাকে। এটি বাগমারায় অবস্থিত। আপনারা এই ডিএন এডুকেয়ার থেকে জাপানিজ ভাষা শিখতে পারেন। ধন্যবাদ সবাইকে। মাননীয় মডারেটর ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। ধন্যবাদ। আর কিছুই নাই, শেষ। এরপরে তৃতীয় পর্ব। তো আজকে বিতর্ক প্রতিযোগিতা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। শিক্ষার্থী যারা আছো, তোমরা লাইন ধরে ওই দিক দিয়ে যাবে, বুঝতে পারছো? মেয়ের আগে যাবে, এক লাইন যাবে, ওই এক লাইন থেকে যার যার ক্লাসে ঢুকে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? প্রথমে মেয়েরা লাইন ধরে যাও, এই শেষ, যাও লাইন, এক লাইন যাবে।